যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে, শহীদ আসাদ থেকে শহীদ আবু সাইদ এবং গণ অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে রাজনীতির রোডম্যাপ, আমরা এই শিরোনাম করার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের বর্তমান এবং সামনের যে রাজনীতি, যেদিকে বাংলাদেশের রাজনীতি যাওয়া উচিত বলে আমরা মনে করি, তার একটা দিক নির্দেশনা আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি। তার কারণ হচ্ছে যে এই যে শহীদ আসাদ, তারপর শহীদ নূর হোসেন কিংবা শহীদ আবু সাইদ, এই তিনটা হিস্টোরিক্যাল পয়েন্ট আমাদের 69, 90 এবং 24, প্রত্যেকবার বাংলাদেশে এই ধরনের অভ্যুত্থান ঘটে। আপনারা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে যে শহীদ নূর হোসেনের তিনি শরীরে লিখে রেখেছিলেন যে আহ, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। তো স্বৈরাচার কিন্তু তার একটা আশা কিন্তু পূর্ণ হয়েছে যে স্বৈরাচার নিপাত, স্বৈরাচার চলে গেছে, সামরিক স্বৈরাচার চলে গেছে। যদিও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমাদের ধন্যবাদ দিতে হয় যে স্বৈরাচারকে বাংলাদেশের ছাত্র জনতা তখন পতন ঘটিয়েছে, সেই স্বৈরাচারকে তারা আবার রাজনীতিতে পুনর্বাসন ঘটিয়েছেন, অর্থাৎ এরশাদ মৃত্যুর আগ দিন পর্যন্ত রাজনীতিতে বহাল ছিলেন। এটার দায় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আর কারণ আজকে তো আমরা শেখ হাসিনাকে, যার পতন ঘটেছে, তাকে আবার আমরা রাজনীতিতে বহাল করতে দেবো না। তাহলে তখন যারা রাজনীতিতে ছিলেন, যারা ওই অভ্যুত্থানের শক্তি, তারা কি করে একজন যে যার বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিরোধ বা আন্দোলন, তাকে কি করে রাজনীতিতে আবার পুনর্বহাল করলেন নিজেদের কায়েমি স্বার্থের কারণে? এটার দায় তো এটা তো তার তো নূর হোসেনের কাছে তো অন্তত এই জবাবটা দিতে হবে। তো সেই নূর হোসেনের পরে দেখেন এই আসাদ, নূর হোসেন, এই আসাদ কিন্তু এখানেই চাংখারপুলে, শিবপুরের ছেলে, নরসিংদীর, এবং তিনি এখানে চাংখারপুলে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং নিহত হয়েছেন। ওই আসাদের মৃত্যুর পরে, আসাদ শহীদ হওয়ার পরেই কিন্তু আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, মওলানা ভাসানীর নেতৃত্বে যে আন্দোলন, সেটা একটা অভ্যুত্থানের পর্বে প্রবেশ করে এবং তারপর ইভেন্চুয়ালি 69 অভ্যুত্থান ঘটে। এবং আমরা এই রোডম্যাপটা জানি যে কি ঘটলো। 69 অভ্যুত্থান হলো, তারপরে আইয়ুবের পতন ঘটলো, তারপর 69-এর পরে 70 সালে একটা নির্বাচন হয়েছে। এখন বাংলাদেশে আমি মাঝে মাঝে বিদগ্ধ পণ্ডিত জন যারা আছেন তাদের কথা শুনি এবং অবাক হই আর কি, যে আমরা তো, তারা তো ইতিহাস দেখেছেন, আমরা ইতিহাস পড়েছি, কার ভুল? তারা বলছেন যে প্রত্যেকবার নির্বাচন হয় অভ্যুত্থানের পরে, তাহলে এবার হবে না কেন? এখন খেয়াল করে দেখেন 69 অভ্যুত্থানের পরে নির্বাচনটা কি নির্বাচন ছিল? সেটা ছিল একটা গণপরিষদ নির্বাচন। শাসনতন্ত্র প্রণয়ন করার জন্য ওই নির্বাচন হয়েছিল, সেখানে আওয়ামী লীগ জিতেছিল, কিন্তু তারপর পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের হাতে ক্ষমতা দেয় নাই, সেটা ভিন্ন আলাপ। কিন্তু নির্বাচনটা কি ছিল গণ অভ্যুত্থানের পরে? নির্বাচনটা ছিল গণপরিষদ নির্বাচন, এটা কোনো সংসদ নির্বাচন ছিল না। তাহলে আজকে যখন আমরা আমাদের জায়গা থেকে বলছি যে এই গণ অভ্যুত্থানের পরে যদি আমরা এই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা এবং মানুষের যে এত আত্মত্যাগ, শহীদ আবু সাইদ সহ, মুগ্ধ সহ, তাদের প্রতি যদি আমাদের জাস্টিস করতে হয়, তাহলে আমরা বলছি যে একটা গণপরিষদ নির্বাচন করতে হবে। এবং আপনি দেখবেন এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলতে পারে নাই যে না, গণপরিষদ নির্বাচন লাগবে না। তারা স্ট্রংলি বলতে পারছে না, কিন্তু তারা আবার বিরোধিতাও করছে। কোন গ্রাউন্ড থেকে তারা বিরোধিতা করছে, কিন্তু পরিষ্কার করে বলছে না যে এই গণপরিষদ নির্বাচন যে ছাত্র তরুণদের পক্ষ থেকে চাওয়া হচ্ছে এটা যৌক্তিক না। তারা কিন্তু এটা খুব পরিষ্কার করে বলতে পারছে না। এবং তারা ম্যান্ডেটের প্রশ্ন তুলতেছে আজকে, যে এই সংবিধান যে সংস্কার করবেন, এটার ম্যান্ডেট কি ইয়ের আছে কিনা, এই সরকার আছে কিনা। তো আমরা তো বলি না যে এই সরকার সংবিধান সংস্কার কিংবা সংবিধান প্রণয়ন করবে, আমরা কি এটা বলেছি একবারও? আমরা বলেছি এই সংবিধান সংস্কার কিংবা প্রণয়নের জন্য যে পরিবেশ, সেটা আয়োজন করে দেবে এই সরকার। কিন্তু সংবিধান প্রণয়ন এবং সংস্কার কিংবা সংস্কার হবে আগামী গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে। কেন গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে হতে হবে? কারণ হচ্ছে সংসদে, নির্বাচিত সংসদে সংবিধান প্রণয়ন করার কিংবা সংস্কার করার ম্যান্ডেট থাকে না। যারা ম্যান্ডেটের প্রশ্ন তুলছেন তাদেরকে আমরা পাল্টা বলতে চাই যে আপনারা ভুল করছেন। সংসদে গিয়ে আপনার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা বিদ্যমান সংবিধানের অধীনে, কিন্তু যখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে একটা সংবিধানের খোল নলচে বদলাতে হবে কিংবা নতুন একটা সংবিধান বানাতে হবে, তখন আসলে আপনাকে যেতে হবে গণপরিষদে। আমরা সেই গণপরিষদের কথা বলছি। এবং আমরা আরো প্রশ্ন করতে চাই যে যারা মনে করছেন যে জুন জুলাই নির্বাচন হওয়া উচিত, ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, আমরা তারিখ নিয়ে অত বিচলিত না। আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে তারিখ শুনেছি, একটা একটা অ্যাপ্রক্সিমেট ধারণা পাওয়া গেছে যে নির্বাচনটা 25 ডিসেম্বরে কিংবা 26 জুনে হতে পারে। সুতরাং আমরা মনে করি যে নির্বাচনের একটা রোডম্যাপ ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি ধরনের নির্বাচন হতে হবে। এবং আমরা এখানেই প্রশ্ন করছি যে যারা মনে করছেন যে সংসদ নির্বাচন হলে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন এবং সংসদে যাবেন, তাদের গণপরিষদ নির্বাচনের ভয়টা কিসের? আপনারা গণপরিষদ নির্বাচনের পক্ষে আসছেন না কেন? এবং গণপরিষদ নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের তরফ থেকে বলেছি যে এই গণপরিষদ সংবিধান প্রণয়ন করার পরে এটা আইনসভায় রূপ নেবে তথা সংসদে রূপ নেবে। আসলে কিন্তু আইডিয়ালি স্পিকিং দুটো নির্বাচনের রোডম্যাপ থাকে এই ধরনের পরিস্থিতিতে। আপনি সংবিধান প্রণয়ন করবেন গণপরিষদে, নির্বাচিত গণপরিষদের মাধ্যমে, তারপর সেই সংবিধানের অধীনে আরেকটা সংসদ নির্বাচন হবে। কিন্তু আমরা যেহেতু জানি যে হে মানব জাতি, তোমাদের বড়ই তাড়াহুড়া, আমাদের রাজনৈতিক দলগুলোর যেহেতু অনেক তাড়াহুড়া, এ কারণে আমরা দুটো নির্বাচনের রোডম্যাপ বলি নাই, আমরা বলেছি একটাই নির্বাচন করেন, কিন্তু সেটা গণপরিষদ নির্বাচন হবে
এবং গণপরিষদ নির্বাচনের পরে ওই গণপরিষদটাই সংসদে তথা আইনসভায় রূপ নেবে। এটা আমাদের দেশে, এটা পৃথিবীর বহু দেশে এটা চর্চিত একটা বিষয়, এবং আমাদের দেশেও আমরা এটা করতে চাই। আগেও ঘটেছে, 70 সালে এটা ঘটেছে, এবং এটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো আরো আন্তরিক হওয়া উচিত। যে কথাটা আমি বলে শেষ করতে চাইবো সেটা হলো যে, দেখেন, 69 গণঅভ্যুত্থানের পরে 70 নির্বাচনে ক্ষমতা হস্তান্তর যেহেতু হতে পারলো না, সেটা দিয়ে ঠেকলো হচ্ছে দেশ স্বাধীন করে ফেললাম আমরা। আমরা চেয়েছিলাম পাকিস্তানের মধ্যে স্বায়ত্তশাসন, এবং জনগণের রায়ে আমাদেরই শাসনতন্ত্র প্রণয়ন করার কথা, কিন্তু যেহেতু সেটা পাকিস্তানি শাসক গোষ্ঠী দেয় না এবং একটা জেনোসাইড চাপিয়ে দিয়েছে আমাদের উপরে, আমরা দেশ স্বাধীন করেছি, না নতুন একটা দেশ হয়েছে বাংলাদেশ। কিন্তু এবারও আপনারা এই অভ্যুত্থানের পরে আপনারা দেখবেন যে ঢাকার দেয়ালে দেয়ালে, সারা দেশের দেয়ালে দেয়ালে একটা কথা লেখা আছে যে বাংলাদেশ 2, এবং আরো লেখা আছে স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। আমি মনে করি যে এটাই হচ্ছে 24-এর অভ্যুত্থানের পার্থক্য আগের অভ্যুত্থানগুলোর সাথে। 69 অভ্যুত্থান, 90-এর অভ্যুত্থানের সাথে 24-এর অভ্যুত্থানের খুব গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য আছে। এটা শুধু এই জন্য না যে আমরা এই সময় আছি এই কারণে এটাকে বড় করে দেখাতে হবে, একেবারে এরকম না। আজকেই প্রথম আলোতে আপনারা দেখবেন যে 3টা অভ্যুত্থান প্রত্যক্ষ করেছেন এমন একজন সাক্ষী দিচ্ছেন, তার নাম আবু হারিস রিকাবদার, শিবপুরের, ওই আসাদের যেখানে বাড়ি নরসিংদী শিবপুরে, সেখানেই তার বাড়ি। তিনি 3টা অভ্যুত্থানেই ছিলেন। 69 অভ্যুত্থানের সময় তিনি দেখেছেন, তিনি 90-এর অভ্যুত্থানেও দেখেছেন, এবার তিনি 24 অভ্যুত্থানেও আল্লাহ রহমতে তিনি বেঁচে আছেন। তিনি সাক্ষ্য দিচ্ছেন যে যেহেতু তিনি রাজনীতিবিদ না, যেহেতু তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী না, এ কারণে তিনি একজন শিক্ষক, একজন সাধারণ মানুষ, সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, তার কাছ থেকে আমরা একটা সত্য মানে বের হতে দেখেছি। তিনি বলেছেন যে 24-এর অভ্যুত্থানটাই সবচেয়ে ব্যাপক ছিল। এবং আমাদের যে ইতিহাসের আন্ডারস্ট্যান্ডিং, ইতিহাসের পড়াশোনা, তা থেকেও আমরা আমরা মনে করি যে 24-এর অভ্যুত্থানটাই আসলে নানা দিক থেকে মৌলিক। কেন মৌলিক? তার দুটো কারণ আমি বলতে পারি। একটা হচ্ছে যে, 1 নম্বর কারণ যে এর আগেও বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে, এবং এক দফা, প্রত্যেক অভ্যুত্থানে এক দফা থাকে, এক দফা এক দাবি অমুক তুই কবে যাবি। এবারের যে এক দফা, 3 আগস্টের যে এক দফা, আপনারা নাহিদ ইসলামের মুখ থেকে শুনেছেন, সেই এক দফাটা কিন্তু একটা ইউনিক এক দফা ছিল বাংলাদেশের ইতিহাসে। সেই এক দফাটা কি ছিল? সেটা ছিল যে ফ্যাসিবাদের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আজকে এসে অনেকে মানে একটা বিভ্রান্তিকর প্রশ্ন তৈরি করার চেষ্টা করছেন যে 5 তারিখে অভ্যুত্থান হয়েছে, 3 তারিখে একটা এক দফা দিয়েছে, এটাকে এত গুরুত্ব দিতে হবে কেন? আর তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে নাহিদ ইসলাম কিংবা আন্দোলনের শক্তি, ছাত্র শক্তি, তারা কি জানতেন যে 5 তারিখে অভ্যুত্থান হবে? 3 তারিখে ঘোষণার মানে হচ্ছে 3 তারিখের পর থেকে জনগণ ওইটাতে যেহেতু সাড়া দিয়েছে, এর ভিত্তিতে বাংলাদেশ, এটাই ম্যানিফেস্টো, এটাই এই অভ্যুত্থানের ম্যানিফেস্টো, এই এক দফা। সুতরাং এটাকে যারা অবজ্ঞা করছেন, যারা বলছেন যে, যারা এই অভ্যুত্থানকে আমরা দেখতে পাচ্ছি, আমরা মনে করি এটা খুব দুঃখজনক যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই অভ্যুত্থানটাকে একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখতে চাচ্ছে। এটা কিন্তু কোনো রেজিম চেঞ্জ ছিল না, মানে স্রেফ একটা রেজিম চেঞ্জ ছিল না। রেজিম চেঞ্জের আন্দোলন জানুয়ারি মাসে হয়েছিল, জানুয়ারি আগে আমরা এখানে অংশ নিয়েছি অনেকে, এবং সেই আন্দোলন ফেল করেছে। বাংলাদেশের জনগণ সেই আন্দোলনে সাড়া দেয় না, এটা বাস্তবতা, মানতে হবে আমাদের। এবং রাজনৈতিক দলগুলোকে মানতে হবে যে তাদের ওই 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 আন্দোলন, অবশ্যই গত 16 বছর রাজনৈতিক দলগুলোর অনেক ত্যাগ প্রতীক্ষা আছে, অনেক নির্যাতনের শিকার তারা হয়েছে, ঘর ঘর হারা ছিল তারা, বাড়ি হারা ছিল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কিছু করতে পারেনি, এগুলো সবগুলোই সত্য কথা। কিন্তু এটাও সত্য যে পদ্ধতিতে তারা ফ্যাসিবাদকে মোকাবেলা করতে চেয়েছে, এটার সাথে বাংলাদেশ জনগণ সাড়া দেয় নাই, সাড়া দেয় নাই। তারা, এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা, বড় বড় নেতারা বিভিন্ন ঘরোয়া ফোরামে আক্ষেপ করে বলেছেন যে দেখছেন ঢাকা শহরের মানুষেরা একটা কেচি গেট পর্যন্ত খোলে নাই, আমাদের নেতাকর্মীরা দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, তারা কেচি গেট খোলে নাই। এখন আপনি আমাকে বলেন যে জানুয়ারি মাসে রাস্তায় নামলো না জনগণ, আবার তারা 7 জানুয়ারিতে ভোটও দিতে গেল না, তার মানে তো তারা ওই ভোটকে সমর্থন করে না। আচ্ছা, তাহলে জুলাই মাসে জনগণ এত অপরিচিত ছাত্রদের দেখে কোটি কোটি জনগণ নামলো কেন রাস্তায়? কি পার্থক্য? ঠিক আছে, এইটাই হচ্ছে পার্থক্য যে আপনি ওই দেখেছে, জনগণ দেখেছে যে ভোটের দাবিতে আন্দোলনটা আসলে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, তারা যদি আদায় করতে পারে জনগণকে ভোট দিয়ে আসবে, কিন্তু এর জন্য জীবন দেবে না তারা। তাহলে জনগণ কিসের জন্য জীবন দিবে, যেটা কারণে তারা জুলাই মাসে দিল অপরিচিত ছাত্রদের ডাকে। এবং পুলিশকে আমরা বলতে শুনেছি যে একজনকে মারি স্যার, একটাই মরে, আরো 10টা আসে। এই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদের নিজেদের কায়েমি স্বার্থের কারণে আমরা যেন ইতিহাসের সাথে বেইমানি না করি। যে এবারকার চাওয়াটা হচ্ছে যে সংস্কার করতে হবে, শুধু নির্বাচন, এবং সংস্কার করার অনিবার্য ফল হিসেবে নির্বাচন আসবে। সংস্কার বনাম নির্বাচন, এই ধরনের কোনো মানে বিভাজন করার আমাদের কোনো দরকার নাই। কিন্তু সংস্কার লাগবে না, নির্বাচন দেন, এই ধরনের কথাবার্তা আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আরো দায়িত্বশীল হওয়া উচিত। তারা এই কথাটা বলার মাধ্যমে আবারও আসলে নিজেদের একটা মানে কি বলবো, বিধ্বংসীর একটা শর্ত তারা তৈরি করে রাখছে। কারণ যদি আপনি সংস্কার ছাড়া নির্বাচনে যান, তারপর বাংলাদেশে আবারও অভ্যুত্থানের শর্ত তৈরি হবে। এই আমরা না করলেও নতুন যে জেনজির পরের যে জেনারেশন, কি যেন বলে আজকাল তাদের, তারা আসবে,
এই আলফা জেনারেশন আসবে, এবং এই আলফা জেনারেশন কিন্তু আবারও একটা অভ্যুত্থান করবে এবং রাজনৈতিক এবং খেয়াল রাখতে হবে যে যারা এবার অভ্যুত্থানের শিকার হবে তাদের কিন্তু রাজনীতি নাই হয়ে যাবে। আওয়ামী লীগের আজকে রাজনীতি নাই, গোটা একটা দল আন্ডারগ্রাউন্ডে পরিণত হয়েছে। এমনকি সিরিয়ায়, যে সিরিয়ায় বছরের পর বছর গৃহযুদ্ধ চলছে, সেই সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পরে, পালিয়ে যাওয়ার পরে, তার মন্ত্রী পরিষদ বিদ্রোহীদের সাথে বসে নেগোসিয়েশন করছে। আর বাংলাদেশে আওয়ামী লীগ জনগণের উপরে এমনই অত্যাচার করেছে, আজকে গোটা একটা দল আন্ডারগ্রাউন্ড দলে পরিণত হয়েছে, প্রায় সন্ত্রাসী একটা দলে পরিণত হয়েছে। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের মানে আত্মত্যাগের মাত্রাটা কত তীব্র এবং গণ অভ্যুত্থানটা কত তীব্র ছিল। তাহলে আমাদের আকাঙ্ক্ষাটা কত তীব্র, আমাদের চেঞ্জটা কত দ্রুত করতে হবে। এবং সেই কারণেই আমরা এখন সংস্কার কমিশনগুলো রিপোর্ট আসছে, আমরা রিপোর্টগুলো দেখতে পাচ্ছি। রিপোর্টগুলো অনেকগুলো ব্যাপারে আমাদের অনেক অবজারভেশন আছে, সেটা আমরা জানাবো আনুষ্ঠানিকভাবে। কিন্তু সংস্কার করে তারপর নির্বাচনে যেতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে। কারণ আদারওয়াইজ আপনি এই নির্বাচনটাকে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে যদি নির্বাচন করেন, তাহলে কিন্তু আবারও ওইটা একটা নির্বাচনী স্বৈরতন্ত্র হবে, আর কিছু হবে না। এবং ওই যে নূর হোসেনের কথা, যে স্বৈরাচার নিপাত যায়, স্বৈরাচার কিন্তু বাংলাদেশে নিপাত যায়, কিন্তু স্বৈরতন্ত্র থেকে যায়। এই স্বৈরতন্ত্র, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর না থাকে বাংলাদেশে, যেন আমরা একটা ন্যূনতম পৃথিবীর বহু দেশের স্ট্যান্ডার্ডে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেন আমরা করতে পারি, প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করে, সেরকম একটা রাষ্ট্র বাংলাদেশের ছাত্র জনতা চায়। এবং এটা তাদের এত আত্মত্যাগের পরে, এটা যদি রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতায় যাওয়ার হিসাবের কারণে যদি তারা এটা করতে না দেয় বা এর ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়ায়, তাহলে তারা কিন্তু ইতিহাসে ভিলেন হিসেবে থেকে যাবে। এখন এই কারণে আমি মনে করি যে আমি রাজনৈতিক দল সহ সিভিল সোসাইটির কাছে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের ছাত্র জনতাকে আমরা দেখতে পাচ্ছি এখন ছাত্ররা অনেকেরই অপ্রিয় হয়ে গেছে। কেন? কারণ ছাত্ররা একটা পরিবর্তন চাচ্ছে। ফলে যে কায়েমি স্বার্থ আছে, যে এস্টাবলিশমেন্ট আছে, এবং সেখানে এস্টাবলিশমেন্টের প্রতীত দল এবং নতুন যারা ফ্যাসিবাদী হতে চাচ্ছে সেই শক্তি, তাদের মধ্যে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ফলে এস্টাবলিশমেন্ট, অন্যান্য রাজনৈতিক দল, পতিত আওয়ামী লীগ সহ বাইরের দিল্লি, এই বিশদ বিশদ শক্তিগুলো আজকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং ছাত্ররা যে পরিবর্তনের রাজনীতি করতে যাচ্ছে, সেটাকে তারা একটা থ্রেট মনে করছে। এখন ছাত্ররা এই এই রাজনীতি করবেই। 24শে অভ্যুত্থানের এখানে আরেকটা বড় পার্থক্য, যেটা বলে আমি শেষ করব, যে এর আগ পর্যন্ত 69 যখন অভ্যুত্থান হয়েছে, 90 যখন অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে এবং তারা অভ্যুত্থানের পরে ওই শাসকের পতন ঘটিয়ে তারা যার যার কাজে ফেরত গেছে, পড়াশোনায় ফেরত গেছে, কেউ কেউ রাজনীতির বিভিন্ন দলে, আগে যে সমস্ত দল করতো সেগুলোতে ফেরত গেছে। তারা ভেবেছে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে একটা জাস্টিস ডেলিভার করবে। কিন্তু এবারের ঐতিহাসিক অভিজ্ঞতার পরে এই কারণেই 3 তারিখের এক দফাটা ভিন্ন একটা এক দফা। কারণ আমাদের সামনে ইতিহাসটা পরিষ্কার কি ঘটেছে। এই কারণে নাহিদ ইসলামকে আমরা বলতে শুনি যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, অভ্যুত্থান যারা করেছে ইতিমধ্যেই যারা বিজয়ী, তারা আবার একটা রাজনীতি নিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই ধরনের একটা রাজনীতি নিয়ে আর কখনো বাংলাদেশে হাজির হয় নাই অভ্যুত্থানের পরে। সুতরাং এই গ্রামারটা, এই ব্যাকরণটা এক্সিস্টিং যে পুরনো বন্দোবস্তের যারা অংশীদার তারা বুঝতে পারছে না। তারা মানে ছাত্রদের মানে সহ্য করছে আর কি কোনো রকমে। সুযোগ পেলেই আপনারা পুলিশকে দেখতে পাচ্ছেন, পুলিশ সুযোগ পেলেই কি করতেছে, ছাত্রদের উপর চড়াও হচ্ছে। এবং আবারও যখন সুযোগ পাবে, শুধু পোশাক বদলালে হবে না পুলিশের, এটা এত সহজ ব্যাপার না যে আমাদেরকে আপনি টোটকা দিবেন এবং আমরা এটাতে খুশি হয়ে যাব। পুলিশের যে ঔপনিবেশিক আইন দ্বারা পুলিশ পরিচালিত হয়, সেই আইনের সংস্কার করতে হবে। এটা ছাত্র জনতার দাবি। এই জিনিসগুলো করতে পারলে আমাদেরকে আবারও পুলিশ আমাদের যে পুলিশ, এখানে যদি কেউ থেকে থাকেন সাদা পোশাকে, পুলিশ আপনারা কিন্তু ভুল করেছেন গত 15 বছর, আর ভুল করেন না। এখন তারা মনে করছে আরেকটা রাজনৈতিক দলের শেল্টার নিলে তারা নিরাপদ থাকবে। বিভিন্ন জায়গায় যারা সেই সমস্ত রাজনৈতিক দলের কথায় যে সমস্ত পুলিশ অফিসাররা কাজ করছে না, তাদেরকে বদলি করা হচ্ছে, এসব খবর আমরা পাচ্ছি। আবার বদলি করে ওই দলের প্রতি অনুগত এই ধরনের পুলিশদেরকে দেওয়া হচ্ছে। তো পুলিশ যদি গত 15 বছর পুলিশের সংস্কার রাখেন, পুলিশকে আগে গত 15 বছর তারা কি করেছে এবং তাদের একটা আনলার্নিং হওয়া উচিত আগে, যে এইগুলো জিনিস আপনারা আনলার্ন করেন আগে, আর করবো না। আওয়ামী লীগকে আশ্রয় করে আপনারা বাঁচতে পারেন না, আর অন্যান্য দলকে আপনারা আশ্রয় করে বাঁচতে পারবেনই না, এটা পুলিশে বোঝা উচিত। তো যাই হোক, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রণয়নের যে রাজনীতি, এটাই হচ্ছে আবু সাইদের মধ্য দিয়ে, আবু সাইদের যে আত্মদান, এর মধ্য দিয়ে আমরা মনে করি যে আর কোনো আবু সাইদ আমরা চাই না বাংলাদেশে। মানে আমাদের এটা খুব ভালো লাগে না যে একটা আমরা এরকম নাম ধরে নামের রাজনীতি করব, আসাদ হয়েছে, এরপরে নূর হোসেন হয়েছে, এখন আবু সাইদ হয়েছে। সুতরাং এরকম নাম আরো আসতে থাকবে, আমরা এটা চাই না। এই কারণেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হতে হবে এবং রাষ্ট্র সংস্কার হতে হবে। এটাই হচ্ছে এই 24শে অভ্যুত্থানের একটা কমিটমেন্ট। সেখানে সিফাত বলেছেন খুব রাইটলি যে ঘোষণাপত্রের দাবিটা এই জন্যই আমরা করেছি, আদারওয়াইজ এই ঘোষণাপত্র ছাড়া আপনারা দেখে যে 3 জোটের রূপরেখা ছিল, রাজনৈতিক দলগুলো এগুলোর সাথে বিট্রে করেছে। এগুলো আমাদের পরিষ্কার বলতে হবে, তারা 3 জোটের রূপরেখার সাথে বিট্রে করেছে। তো কেন আমরা বিশ্বাস করব যে আপনারা ক্ষমতায় গেলে সংস্কার করবেন? আর 31 দফার যে রাজনীতি, অনেকগুলো প্রস্তাব
এবার এই সরকারই করে ফেলছে। কমিশন গঠনের যে ওয়াদা, বিএনপির 31 দফার মধ্যে কমিশন গঠনের প্রচুর ওয়াদা আছে, এটা এই সরকারই করে ফেলতেছে, অনেকগুলো কমিশন হয়ে গেছে। সুতরাং বিএনপিকে জানুয়ারির আগে তাদের যে 31 দফা, এটা থেকে বেরিয়ে এসে এখন নতুন দফা দিয়ে হাজির হতে হবে। যে অভ্যুত্থানের পরে আমরা এই রাজনীতি করবো, কারণ 31 দফার রাজনীতি জানুয়ারির পরে মোটামুটি একটা আবেদন ফুরিয়ে গেছে। এখন বললে হবে না যে আমরা 31 দফা বাস্তবায়ন করবো। 31 দফার অনেকগুলো দফা এই সরকারই বাস্তবায়ন করবে, এই সরকারই অনেকগুলো কমিশন করছে। সুতরাং আপনাদেরকে এখনকার রাজনীতি করতে হলে অভ্যুত্থানের পরে আপনাদেরকে নতুন দফা নিয়ে হাজির হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক মানে সমাজকে, জনগণকে বলতে হবে যে আমরা আসলে ক্ষমতায় গেলে এই জিনিসগুলো করবো। কারণ আমি একটা লাস্ট জিনিস মনে করিয়ে দিই, 29টা টাস্কফোর্স হয়েছিল 91 সালে, শাহাবুদ্দিন সরকার আসার পরে বিভিন্ন সংস্থা, প্রশাসনিক সংস্কারের জন্য 29টা টাস্কফোর্স করেছিল। পরের যে নির্বাচিত সরকার, বিএনপি সরকার, একটা সংস্কারও তারা করেননি, একটা সংস্কার করেন। আজকে আমরা কেন বিশ্বাস করবো যে তারা ক্ষমতা আসলে করবে? এই জন্য আমরা বলেছি যে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। সবাইকে ধন্যবাদ। এবং এই যে আমাদের যে বারবার যে আত্মত্যাগ, এটা যেন আমাদেরকে না করতে হয়, এবং ছাত্ররা, তরুণরা যে রাজনীতি করতে যাচ্ছে, আপনারা তার সাথে থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। 69-এর গণঅভ্যুত্থান আর 24-এর গণঅভ্যুত্থানের মাঝে একটা জায়গায় একটা ফারাক আছে। 69-এর গণঅভ্যুত্থানের সময় তৎকালীন রাজনৈতিক দলগুলো তাদের স্বনামে সক্রিয় থাকবার যে ঘটনা, 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোন রাজনৈতিক দল স্বনামে সক্রিয় থাকে নাই। এই বাস্তবতাটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর বোঝা দরকার। বাংলাদেশের মানুষ 24-এর আন্দোলনে তার স্বতঃস্ফূর্ততার জায়গা থেকে এসেছে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদেরও সারা দেশব্যাপী তেমন সুসংহত কোনো কর্মী বাহিনী ছিল না। তথাপিও বাংলাদেশের মানুষ এই ছাত্রদের ডাকে রাজপথে এসেছে, জীবন দিয়েছে। বাংলাদেশ 2, নতুন এক বাংলাদেশের আবির্ভাব করতে বাধ্য হয়েছে। আজকের আমাদের আলোচনার যে লাইন, গণঅভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতি রোডম্যাপ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতি রোডম্যাপের কথা যদি আমরা বলি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কথাটা বলতে হবে, বিগত ফ্যাসিবাদী যারা, বাংলাদেশে তাদের রাজনীতির অবস্থা কি হবে। আমরা বিভিন্ন জায়গায় বিগত ফ্যাসিবাদী আওয়ামীদের পুনর্বাসনের নানারূপ ষড়যন্ত্র আমরা রক্ষা করি। আমরা দেখছি আওয়ামী লীগ তারা তো সন্ত্রাস করে যাচ্ছে, এখন সন্ত্রাসী হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশের নাগরিকদের। সে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রেলিভেন্ট করবার নানাবিধ কলকবজা নানা জায়গায় সক্রিয় হয়ে আছে। কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের জনগণ খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে ভবিষ্যতে পতিত ফ্যাসিবাদী আওয়ামীদের রাজনীতিকে আমরা আর কোনোভাবেই প্রাসঙ্গিক হতে দেব না। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলছি, তার প্রথমে যাদের বিলোপ হতে হবে তারা হচ্ছে এই পতিত আওয়ামী লীগ। আমরা যে ব্যবস্থার কথা বলি, এই ফ্যাসিবাদী ব্যবস্থার রক্ষা কবচ হিসেবে, এই ফ্যাসিবাদী ব্যবস্থার আইনি ভিত্তি হিসেবে, এই ফ্যাসিবাদী ব্যবস্থা তাদেরকে টিকিয়ে রাখবার মেকানিজম হিসেবে বাংলাদেশে সব থেকে বড় ভূমিকা পালন করেছে 72-এর সংবিধান। অতএব বাংলাদেশকে যদি ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে হয়, বাংলাদেশের শাসনতন্ত্র, বাংলাদেশের সংবিধান বর্তমানে যা আছে, এই সংবিধান দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করা সম্ভব নয়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে অতি অবশ্যই বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। এবং এই সংবিধানের জন্য আপনারা দেখবেন বাংলাদেশের মানুষ, আপনারা সারা দেশ ঘুরে, যে মানুষ যে দলই করুক না কেন, দলের নেতারা হয়তো ভিন্ন সুরে কথা বলছেন, কিন্তু সে দলের কর্মীরা, সে দলের সমর্থকরা, অর্থাৎ বাংলাদেশের আপামর জনতা গ্রাম পর্যায় পর্যন্ত গিয়ে কথা বলে দেখে আসেন, সকলের কাছে একটাই কথা, পুরনো সংবিধান চলবে না, বাংলাদেশের জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা যখন নতুন সংবিধানের কথা বলছি, আমরা তো বয়সে তরুণ,
অনেকেই আমাদের এই তারুণ্যকে তখন কটাক্ষ করবার চেষ্টা করছেন, কিন্তু আমরা স্পষ্ট করে বলি, তরুণরা এই সংবিধান কিভাবে তৈরি হবে তার একটি রোডম্যাপ হাজির করেছে, কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধান কিভাবে সংস্কার হবে, কতটুকু সংস্কার হবে, কি হবে তার কোনো রোডম্যাপ এখন পর্যন্ত হাজির করতে পারে নাই। আমরা বারবার বলেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে সংস্কারের একটা পরিবেশ তৈরি করবে। বাংলাদেশের সচিবালয় বলেন, বাংলাদেশের বিচারালয় বলেন, বাংলাদেশের সংবিধান বলেন, বাংলাদেশের পুলিশ প্রশাসন বলেন, প্রত্যেকটা জায়গায় সংস্কার প্রয়োজন। এই কথাটা মানুষ ভেবেছে, এই কথাটা মানুষ মনে লালন করেছে। এই কারণে এই 24 আন্দোলনে মানুষ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ডাকে নয়, স্বতঃস্ফূর্তভাবে এসে এই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে। শুধুমাত্র হাসিনা যাবে, অন্য কেউ ক্ষমতায় আসবে, এই কারণে 24 আন্দোলনে মানুষ জীবন দেয় নাই। অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি থাকতে হবে, বহুদলীয় রাজনীতি চলবে, কিন্তু অবশ্যই সেই রাজনীতিকে একটা নয়া ব্যবস্থার মধ্য দিয়ে, একটা নয়া বন্দোবস্তের মধ্য দিয়ে সেই রাজনীতিকে পরিচালিত হতে হবে। বাংলাদেশে যাতে কোনোভাবেই আর অতীতের কোনো ফেসিবাদী শক্তি ফিরে আসতে না পারে এবং ভবিষ্যতে কোনো শক্তি বাংলাদেশে ফেসিবাদী হয়ে উঠতে না পারে। যেভাবে অতীতে আসাদ জীবন দিয়েছেন, নূর হোসেন জীবন দিয়েছেন, আবু সাইদরা জীবন দিয়েছেন, তেমন করে নতুন কাউকে আর জীবন দিতে না হয়, তেমন একটা ব্যবস্থা তৈরির দায় বাংলাদেশের বর্তমান সরকারের আছে। অতএব সরকারকেও আমরা বলবো, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর হুমকি ধামকিতে সংস্কারের পরিবেশ তৈরি না করে, সংস্কারের সূচনা না করে, সংস্কার যে চলছে সংস্কারের একটা বাস্তব রূপায়ণ না করে আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবেন, এমন যদি হয় আপনারা হয়তো চলে যেতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্ররা নতুন কাউকে নিয়ে আসবে যারা বাংলাদেশের জন্য সংস্কারের পরিবেশ তৈরি করবে, সংস্কারকে বাস্তবে রূপায়ণ করে চলে যাবে। আমরা স্পষ্ট করে বলি, সংস্কারের কথা, এবং এই সংস্কার শুধু কথার মধ্যে নয়, এটার বাস্তব রূপায়ণ করে যাওয়ার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা শুনি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করবার। এই প্রশ্ন যখন আসে, যখন এই কথা বলা হয় শুধুমাত্র নির্বাচিত সরকারই সংস্কার করতে পারে, তখন আমরা স্পষ্ট করে বলি, নির্বাচিত সরকাররা বাংলাদেশে যা আসছে তারা যত শতাংশ জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিল তার থেকে কয়েক গুণ বেশি মানুষের, বলতে গেলে শুধুমাত্র ফেসিবাদীরা ব্যতি রেখে সকল মানুষের সমর্থন নিয়ে সরকারটি গঠিত হয়েছে। অতএব এই সরকারের সংস্কারের ম্যান্ডেট আছে কিনা সে প্রশ্ন করার আগে নিজেদের ভাবা দরকার, নিজেরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। আমরা স্পষ্ট করে বলি, অতএব অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের প্রস্তাবনা হাজির করবে, সেগুলো নিয়ে ডিবেট হবে, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো কনক্রিট হবে, সেগুলোকে বাস্তবায়নের রূপায়ণটা তৈরি হবে। তারপরে নির্বাচিত সরকার এসে সেই সংস্কারের যে বাস্তবতা, তার যে রূপায়ণ, সেটাকে শুধুমাত্র কন্টিনিউ করে নিয়ে যাবে, তারাই সে সংস্কার করবে। এই অপেক্ষায় বাংলাদেশের মানুষ বসে নাই। বাংলাদেশের মানুষ নতুন এক বাংলাদেশ প্রত্যাশা করে, যে বাংলাদেশে আর কোনোভাবেই ফেসিবাদ ফিরে আসবে না, যে বাংলাদেশে সত্যিকার অর্থে যে বাংলাদেশ টু, যে কথাটা বাংলাদেশের ছাত্ররা সারা শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে এঁকেছে, সেই বাংলাদেশ আসলেই বাস্তবতার রূপ নেবে এমন প্রত্যাশায় আজকের আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা আলোচনা সভায় এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।